বললেন স্যার? আমি ছিলাম না, একটু বলে দিন তো। আর বলা যাবে না। ওই সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, একটু দেখছিলাম। হুম, বললাম যে যেগুলো পড়ানোর সেগুলো মানে যেগুলো মনে রাখার বিষয় সেইগুলো আমরা পড়ে বেরিয়ে যাব। ঠিক আছে, মানে পুরো লাইন বাই লাইন হয়তো পড়ানো হবে না, লাইন বাই লাইন দরকারও নেই। ওটাই বলছি আমি, যেগুলো লাইন দরকার বাই লাইন সেগুলোই পড়ান, কারণ ওইভাবে পড়ে মনেও থাকবে না, আবার টাইমও চলে যাবে, শেষও হবে না। হুম। দেখো, দেখো আজকে আমরা পড়বো যে যেটা আছে পঞ্চম অধ্যায়টা পড়বো এবং সেখানে অল্পই কিছু পড়বো। বেশি সেখানে কিছু নেই। পঞ্চম অধ্যায়টা আগের দিন আমরা বার্তা এবং দণ্ডনীতি পর্যন্ত পড়েছিলাম। এখানে পড়বো বৃদ্ধ সংযোগ। বৃদ্ধ সংযোগ, ঠিক আছে। দেখো কি বলছে, যে তিস্র বিদ্যা তসমাৎ না, আগে কি হয়েছিল, যে দণ্ডনীতি। কি বলছে যে তিস্র বিদ্যা, তিনটে হচ্ছে বিদ্যা। তিস্র বিদ্যা, বিদ্যা হলো তিন প্রকার, ঠিক আছে না। কি কি বিদ্যা তিন প্রকার? হুম আহ, তিস্র বিদ্যা তস্মাৎ দণ্ডমূলা তিস্র বিদ্যা, সরি, তস্মাৎ মূলা তিস্র বিদ্যা। মানে দণ্ডনীতির মূল হচ্ছে তিনটে বিদ্যা। হুম দণ্ডনীতির মূল তিনটে বিদ্যা। এর মানে কি, যে যে আনবিক্ষিকী ত্রয়ী এবং বার্তা, এই যে তিনটে বিদ্যা আছে, আনবিক্ষিকী ত্রয়ী বার্তা, এই যে তিনটে বিদ্যা আছে, এই তিনটে বিদ্যার মূল হলো দণ্ডনীতি। ঠিক আছে। দণ্ডনীতি মূলাহ তিস্র বিদ্যাহ, মানে দণ্ডনীতি হচ্ছে ওই তিনটে বিদ্যার মূল। দণ্ডনীতি হচ্ছে ওই তিনটে বিদ্যার মূল। কেন? তুমি যদি দণ্ডনীতি ঠিকঠাক প্রয়োগ করো, দণ্ডনীতি ঠিকঠাক প্রয়োগ করলে ওই তিনটে বিদ্যা অটোমেটিক তুমি আয়ত্ত করতে পারবে। যদি আগের দিনে বলছিলাম, যদি দণ্ডনীতি ঠিকঠাক প্রয়োগ করো তাহলে ওই তিনটে বিদ্যা অটোমেটিক তুমি আয়ত্ত করতে পারবে। দণ্ডনীতি যদি প্রয়োগ না করো তাহলে কোনো বিদ্যায় আয়ত্তে আসবে না। অতএব দণ্ডনীতি হচ্ছে তিনটে বিদ্যার মূল। ঠিক আছে। এই যে বিনয়, এবং বলছে দেখো যে বিনয় মূল দণ্ড, বিনয় মূল দণ্ড, মানে তুমি যে বিনয়ী হবে, হুম তার মূল কি? দণ্ড। তুমি বিনয়ী হবে না অবিনয়ী হবে, তার মূল হচ্ছে দণ্ড। কিরকম? ধরো সুজাতা, সে বলল যে ভালো লাগছে না, শুধু সকালে উঠেছে, সানডে, সকালে উঠেছে, দিয়ে ঘুম থেকে উঠেই ঘরে যা আছে সব খেয়ে নিল, ঠিক আছে। খেয়ে নিয়ে আবার শুয়ে পড়লো, ফোন ঘাঁটছে। কেউ একজন বললো পড়তে বসবে না, না ভালো লাগছে না পড়তে বসবো না। হ্যাঁ, পড়তে বসবে না, উঁচু গলায় কথা বলছে, না ভালো লাগছে না পড়তে বসবো না। তখন দুবার তিনবার ভালো করে বোঝালো, ঠিক আছে, যেমন করে বোঝানো দরকার, না পড়তে বসো, সামনে এসএসসি পরীক্ষা, অনেক পড়া আছে, স্যার পড়া দিয়েছেন, পড়তে বসো। না পড়তে বসবো না, আমার ব্যাপার, আমার জীবন, আমি যেমন করে বুঝে নেবো, ঠিক আছে। সেই মুড দেখিয়ে কথা বলছে। তখন ওই যে যিনি আছেন অ্যাজ এ গার্জেন, হালকা করে ঘর বন্ধ করে শাসন করে দিল, দণ্ড দিয়ে দিল, বাস,
বিনয়ী হয়ে গেল। তখন এমন বিনয়ী হয়ে গেল, তখন যা বলছে তাই করছে। ঠিক আছে, তার মানে কি তোমার বিনয়ী ভাবটা আসবে দণ্ড থেকে। অনেকে হয় যে তার মানে সবাইকে দণ্ড দিতে হয় এমন নয়, অনেকে অটোমেটিক বিনয়ী। ঠিক আছে, আবার কেউ কেউ উচ্ছৃঙ্খল পরায়ণ হয়, তার জন্য এরকম কিছু একটা ব্যবস্থা করতে হয়। তাই বলছে বিনয় মূলও দণ্ড হয়, মানে বিনয়ের মূল কিনা দণ্ড। বোঝা গেল সুজাতা? হ্যাঁ স্যার। কি হলো? কারণ এই যে বিনয় দুই প্রকার, বিনয় দুই প্রকার। কি কি? না, কৃতকঃ স্বাভাবিকশ্চ। ওই যে বললাম দুই প্রকার বিনয়, কৃতকঃ স্বাভাবিকশ্চ। কৃতকঃ যে প্রথমত উচ্ছৃঙ্খল পরায়ণ, প্রথম প্রথম উচ্ছৃঙ্খল পরায়ণ, তাকে একটু যখন ওই দণ্ডের মাধ্যমে যাকে বিনয়ী করা হয় সে হচ্ছে কৃতকঃ। মানে দণ্ড দণ্ড প্রদান করে, ঠিক আছে, যখন তাকে এই পথে আনা হয় সে হচ্ছে কৃতকঃ। আর স্বাভাবিকটা কি? যে যে জন্ম থেকেই বিনয়ী, জন্ম থেকেই যে বিনয়ী সে হচ্ছে স্বাভাবিক, মানে সেই বিনয় হচ্ছে স্বাভাবিক বিনয়। তাহলে প্রশ্ন হতে পারে বিনয় কয় প্রকার? বিনয় হচ্ছে দুই প্রকার। লিখে রাখবে, ঠিক আছে। বিদ্যা কি দান করে? বলছে বিদ্যা বিনয়তি, বিদ্যা বিনয়তি, ঠিক আছে। বিদ্যা মানুষকে বিনীত করে তোলে। যার মধ্যে বিদ্যা আছে সেই বিদ্যা মানুষকে বিনীত করে তোলে, ঠিক আছে, মানে বিনয় যুক্ত করে তোলে। হ্যাঁ, বিনয় যুক্ত করে তোলে, মানে নেতরম। নেতরম মানে কি? মানে যার মধ্যে বিদ্যা নেই, যার মধ্যে প্রকৃত বিদ্যা নেই, তাকে কিন্তু বিনীত করতে পারে না। যার মধ্যে বিদ্যা আছে সেই বিনীত হয়, সেই বিনয় মানে সেই বিনীত হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিদ্যার প্রভাব। পরবর্তী দেখো, বলছে বিনয় বৃদ্ধির জন্য তুমি কি করবে? বিনয় বৃদ্ধ্যর্থম, বিনয় বৃদ্ধির জন্য বিদ্যা বৃদ্ধ সংযোগ, বিদ্যা বৃদ্ধ সংযোগ নিত্য। ঠিক আছে, তুমি যদি প্রত্যেক দিন, তুমি যদি মানে যারা যারা বিদ্যাবান, বৃদ্ধ কয় প্রকার হয়? বৃদ্ধ কত প্রকারের হয় জানা আছে? বৃদ্ধ হয় তিন প্রকারের। বৃদ্ধ তিন প্রকারের হয়। কি কি বৃদ্ধ? জ্ঞান বৃদ্ধ, ঠিক আছে, জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ এবং জরা বৃদ্ধ। এরকম বৃদ্ধ তিন প্রকার, জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, জরা বৃদ্ধ। এখন ওই যে বৃদ্ধ তিন প্রকার, তার মধ্যে এটা হচ্ছে জ্ঞান বৃদ্ধ, মানে জ্ঞানেতে তিনি বৃদ্ধ হয়ে যায়, জ্ঞানেতে বৃদ্ধ হয়। ঠিক আছে, এখন যদি জ্ঞানে বৃদ্ধ হয়, সেই রকম জ্ঞান বৃদ্ধ পুরুষদের সঙ্গে যখন তুমি থাকবে তখন তোমার বিনয় প্রকাশ হবে, তোমার মধ্যে বিনয় বাড়বে। ঠিক আছে, তখন তোমার মধ্যে বিনয় বাড়বে। তাই বলছে যে জ্ঞানবৃদ্ধ নিত্যশ্চ জ্ঞানবৃদ্ধ সংযোগ, নিত্যশ্চ জ্ঞানবৃদ্ধ সংযোগ বিনয় বৃদ্ধি, মানে বিনয় বৃদ্ধ্যর্থম। অর্থাৎ আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যালো, স্পষ্ট আমার কথা শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে কি হলো? বিনয় বৃদ্ধ্যর্থম অর্থাৎ বিনয়ের বৃদ্ধির জন্য নিত্য মানে প্রতিদিন বিদ্যা বৃদ্ধ সংযোগ, বিদ্যা বৃদ্ধদের সঙ্গে মানে বিদ্যার দ্বারা যারা বৃদ্ধ হয় তাদের সঙ্গে সংযোগ করা উচিত। এখানটার কিছু নেই, আমরা পড়বো এখানটা। দেখো এই যে এই লাইনটা পড়বো, ঠিক আছে, যে কি বলছে
শ্রুতাৎ প্রজ্ঞা উপজায়তে। শ্রুতাৎ, শ্রুতাৎ মানে মানে গুরুর থেকে শাস্ত্র শ্রবণের ফলে, গুরুর থেকে শাস্ত্র শ্রবণের ফলে, হ্যাঁ, শ্রুতাৎ মানে গুরুর থেকে শাস্ত্র শ্রবণের ফলে তোমার প্রজ্ঞা মানে প্রকৃষ্ট জ্ঞান তোমার ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রকৃষ্ট জ্ঞান ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে কি বললাম, যে গুরুর থেকে শাস্ত্র শ্রবণের পরে, গুরুর থেকে শাস্ত্র শ্রবণের পরে তোমার মধ্যে প্রজ্ঞা উপজায়তে মানে প্রজ্ঞা বৃদ্ধি পায়। প্রকৃষ্ট জ্ঞান, যথার্থ জ্ঞান ধীরে ধীরে উপজায়তে মানে তোমার মধ্যে উৎপন্ন হয়। আর কি হলো, প্রজ্ঞায়াহ যোগো, প্রজ্ঞায়াহ মানে সেই প্রজ্ঞার ফলে তোমার মধ্যে যে বুদ্ধি উৎপন্ন হবে, সেই বুদ্ধির ফলে কি হবে, যে বুদ্ধি উৎপন্ন হলো সেই উৎপন্ন বুদ্ধির ফলে কি হবে না, যোগ। যোগ মানে কি, এখানে যোগ মানে হচ্ছে মনের স্থিরতা। এখানে যোগ বলতে মনের স্থিরতা। কারণ যোগ দর্শনে আছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধः। যোগ দর্শনে আছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধः, অর্থাৎ যোগ মানে কি, যোগ মানে হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ। চিত্তবৃত্তির নিরোধ যার ফলে হয় সেটাই যোগ। চিত্তবৃত্তির নিরোধ বলতে কি, নিরোধ মানে অবরোধ করা। চিত্তবৃত্তি, চিত্তবৃত্তি কি সেটা একবার তোমরা ফ্রি টাইমে একান্তে বসে চোখগুলো বন্ধ করবে, বন্ধ করে তুমি ভাববে, ধরো 1 ঘন্টা তুমি যে পড়লে, মন দিয়ে পড়লে, তারপরে তুমি চোখগুলো বন্ধ করে একবার সেই পড়াটা ভাবার চিন্তা করবে। দেখবে তুমি যে চোখগুলো বন্ধ করেছো পড়াটা ভাবার জন্য, পড়াটা মাথায় এসে বাকি সমস্ত জিনিস তোমার মানে বুদ্ধির মধ্যে আসছে, মনের মধ্যে আসছে, মানে ক্ষণে ক্ষণে বিষয় চেঞ্জ হচ্ছে। এটা দেখলাম এখানে রাস্তার মধ্যে, এটা ইনি যাচ্ছিলেন, ফোনে এটা দেখলাম, মায়ের সঙ্গে এই কথা হলো, এটা খেতে চাইলাম, কবে খাবো, দূর বাবা এসএসসি পরীক্ষা কবে হবে, মানে আমি চোখগুলো বন্ধ করেছি পড়াটা চিন্তা করার জন্য, পড়াটা বাদ দিয়ে বাকি সব আসছে। হঠাৎ করে মনে হলো, আরে ভাই আমি তো বসেছি পড়া চিন্তা করার জন্য, এই চল পড়া চিন্তা করি। আবার একটু পড়া চিন্তা মানে একটু পড়াটা মাথায় এলো, প্রথমে এটা পড়লাম, তারপর এটা পড়লাম, তারপর এটা পড়লাম, বাস 3-4 সেকেন্ড পরেই আবার সে যাকে তাই, আবার সিরিয়াল এটা দেখলাম, ফোন এটা দেখলাম, এরকম আবার হাজার মনের ভাবনা, মানে অন্যান্য ভাবনা মনের মধ্যে আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এই যে বিষয়গুলো যেগুলো মনের মধ্যে ক্ষণে ক্ষণে উদয় হয়, আবার মানে চলে যায়, মানে অস্তমিত হয়, এইগুলো চিত্তবৃত্তি। এই চিত্তবৃত্তিগুলোর যখন নিরোধ হবে, নিরোধ মানে এগুলো অবরুদ্ধ হয়ে যাবে, আর আসবে না। আমি যেটা চিন্তা করতে চাইছি সেটাই চিন্তা করব। আমি যা চিন্তা করতে চাইছি সেটাই চিন্তা করব। যখন পড়া বিষয়ে চিন্তা করব, পড়াটাই চিন্তা করব। অন্যান্য বিষয়গুলোকে আমি নিরোধ করে দিলাম, অন্যান্য বিষয়গুলোকে আমি নিরোধ করে দিলাম, মানে স্টপ করে দিলাম। তোমরা এই অন্যান্য বিষয় তোমরা এখন আমার মনের মধ্যে আসবে না, আমি শুধু পড়া চিন্তা করব, বাস। এইরকম মনের ক্যাপাসিটিকে আনতে হবে, সেটা হচ্ছে যোগ। তার মানে কি, যখন তুমি যোগ অবস্থায় আসবে তোমার মনটা স্থিতিশীল হয়ে যাবে। তাই বলছে যে সেটা প্রজ্ঞা লাগে সেটা আনার জন্য। কোনো বোকা ছেলে বা যার উৎপত্তি নেই, যার তেমন বিদ্যা নেই, অবিদ্যমান ব্যক্তি সেটা করতে পারে না। কারণ তারা কি বলবো, যে বিষয়গুলো চিন্তা করলে সাময়িক আনন্দ, সেগুলোই চিন্তা করবে। কে বিদ্যা চিন্তা করবে?
ঠিক আছে? কে এইসব ধর্ম কথা চিন্তা করবে? তুমি টিভিতে কি দেখছে, মোবাইলে কি দেখছে, সেই সব চিন্তা করলে আনন্দ পাবে, সেগুলো চিন্তা করবে, ওইগুলো মনকে অস্থির করে তুলবে। তাই বলছে যে যার প্রকৃষ্ট বুদ্ধি থাকবে, সেই প্রকৃষ্ট বুদ্ধি বিশিষ্ট যে ব্যক্তি, সেই প্রকৃষ্ট বুদ্ধির দ্বারা তার প্রজ্ঞার মাধ্যমে যোগ উৎপন্ন হয়। যোগ মানে মানসিক স্থিতি উৎপন্ন হয়, এবং মানসিক স্থিতির ফলে যোগাত, যোগের মাধ্যমে কি হয়? যোগাত, ঠিক আছে? যোগাত আত্মবত্তা। আত্মবত্তা মানে হচ্ছে যে কার্যে ফল লাভ, সামর্থ্য, ফলপ্রাপ্তি, কার্যে ফলপ্রাপ্তি, এই হচ্ছে বক্তব্য। ইতি বিদ্যান সামর্থ্যম, এটাই হচ্ছে বিদ্যার সামর্থ্য। ইতি বিদ্যানাম সামর্থ্যম। তাহলে শ্রুতাত মানে শাস্ত্র শ্রবণের ফলে কি হলো না, প্রজ্ঞা উৎপন্ন হলো। প্রজ্ঞার দ্বারা কি হবে? যোগ হবে। যোগের মাধ্যমে কি হবে? আত্মবত্তা। আত্মবত্তা মানে হচ্ছে যে আহ, আত্মবত্তা মানে কি দিয়েছে? আত্মবত্তা মানে কার্যে সফলতা, তুমি যেমন চিন্তা করবে তেমন ফল পাবে, এরকম অর্থ হবে। আত্মপ্রত্যয়, এই দেখো আত্মনির্ভরশীলতা, এই যে আত্মবত্তা, আত্মনির্ভরশীলতা, এটা বলছে। ওই যে তিনটে বিদ্যা বললো, যে আণবিক দণ্ডনীতি এবং বার্তা, বৃত্তোপনয়ন। বৃত্তোপনয়ন মানে ব্রাহ্মণ বালকদের ক্ষেত্রে যখন তার উপনয়ন সংস্কার হয়ে যায়, ব্রাহ্মণ বালকদের ক্ষেত্রে যখন তার উপনয়ন সংস্কার হয়ে যায়, সেই বৃত্তোপনয়ন, বৃত্ত মানে সমাপ্ত, যখন তার উপনয়ন সংস্কার সমাপ্ত হয়, তখন আণবিক মানে আণবিক বিদ্যা কাদের থেকে শিখবে? শিষ্টেভ্য, মানে শিষ্ট ব্যক্তিদের থেকে আণবিক বিদ্যা গ্রহণ করবে। শিষ্ট ব্যক্তিদের থেকে। শিষ্ট ব্যক্তি কারা? যারা বেদ অনুসরণ করে আচরণ করেন, মানে বেদম অনুসৃত্য ইয়ে খলু জীবনম নির্বাহয়ন্তি তেব শিষ্টাহ। বেদবিহিত কর্ম ইয়ে কুর্বন্তি, বেদবিহিত কর্ম ইয়ে কুর্বন্তি আচরন্তি তেব শিষ্টাহ। তাহলে বেদবিহিত যে কর্ম, সেইগুলো যারা করেন তারাই শিষ্ট, আর যারা করেন না তারা অশিষ্ট। অতএব সেরকম শিষ্ট ব্যক্তিদের থেকে তুমি আণবিক বিদ্যা শিখবে। বার্তা কাদের থেকে শিখবে? বলছে বার্তা, বার্তা হচ্ছে অধ্যক্ষেভ্য, অধ্যক্ষ, অধ্যক্ষগণের থেকে বার্তা বিদ্যা শিখবে। আর দণ্ডনীতি, দণ্ডনীতি হচ্ছে যে বক্তৃ প্রযত্রিভ্য, মানে দণ্ডনীতি বিষয়ে যারা বক্তৃতা দেন, মানে যারা কুশল। বক্তৃতা কারা দেন? বক্তৃতা দেওয়ার আগে সেই বিষয়ে পারঙ্গম হতে হবে। আমি অল্প অল্প জানলাম, অল্প অল্প জেনে কোনো বিষয়ের উপরে 1 ঘন্টা বক্তৃতা দেওয়া যায় না। বক্তৃতা দেওয়ার জন্য তোমাকে সেই বিষয়ে ডিপ জ্ঞান হতে হবে। তাই বক্তৃ, যিনি বক্তা, যিনি দণ্ডনীতি বিদ্যার বক্তা, বক্তা মানেই সে সঠিক কুশল, মানে জানেন, দক্ষ। আর প্রযত্রিভ্য, প্রযুক্তি মানে যিনি প্রয়োগ করেন, কিরকম অপরাধের জন্য কিরকম দণ্ড, লঘু অপরাধের জন্য কতটা দণ্ড দেওয়া দরকার, গুরু অপরাধের জন্য কতটা দণ্ড দেওয়া দরকার, এইরকম যারা প্রয়োগ করেন তারা হচ্ছেন প্রযুক্তি। দণ্ডনীতি শিখবেন বক্তৃ প্রযুক্তৃভ্য। দণ্ডনীতি কাদের থেকে শিখবেন? যারা বক্তা, দণ্ডনীতির যারা বক্তা এবং দণ্ডনীতির যারা প্রযোক্তা, তাদের থেকে তিনি দণ্ডনীতি শাস্ত্র পড়বেন। ঠিক আছে? বলছে ব্রহ্মচর্যম চ আষোড়শ বর্ষাৎ, যারা রাজপুত্র হবেন, যারা ব্রাহ্মণ হবেন বা রাজপুত্র হবেন, তারা মিনিমাম 16 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করবে। 16 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন অবশ্যই দরকার।
ব্রহ্মচর্যম চ আষোড়শ বর্ষাৎ, আষোড়শ বর্ষাৎ মানে 16 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করবেন। অত, অত মানে তারপরে, তারপরে তিনি গোদান এবং দারকর্ম, দারকর্ম মানে বিবাহ, দারকর্ম মানে বিবাহ, আর বিবাহের পূর্বে একটা সংস্কার হয়। এই গোদান মানে সম্ভবত কেশ সংস্কার যেটা বলে গোদান। কি আছে, কোথায় আছে তো গোদানটা? এই যে রাজপুত্র 16 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করবেন এবং তারপর গোদান সংস্কার, অর্থাৎ এই যে কেশান্ত কর্ম, গোদান সংস্কার মানে কেশান্ত কর্ম, কেশান্ত কর্ম মানে সম্ভবত ওই চুল টুল নাড়া হতে হয়, মাথা নাড়া হতে হয়, এবং তারপরে দারকর্ম মানে বিবাহ করতে পারে। তার মানে রাজপুত্র যিনি হবেন তিনি 16 বছর পর্যন্ত অবশ্যই, 16 বছর পর্যন্ত অবশ্যই তিনি কি হবে, তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, এবং ব্রহ্মচর্য পালন করার পরে তারপরে তিনি গোদান সংস্কার করবেন এবং তারপরে বিবাহ করতে পারেন। মানে 16 বছরের পূর্বে বিবাহ নিষিদ্ধ রাজপুত্রদের জন্য। দেখো এটাও হলো, মানে এটা গেল, এই প্রকরণটা করা হলো। কোনো জিজ্ঞাসা আছে? কোনো অংশে জিজ্ঞাসা আছে? কোনো অংশে জিজ্ঞাসা আছে? না দাদা, না স্যার। এইখানটা একটু মন দিয়ে পড়বে, ঠিক আছে? এখানটা প্রশ্ন আমার মনে হয় আসতে পারে। বিদ্যা বিনয় হেতু ইন্দ্রিয় জয়, বিদ্যা এবং বিনয়ের হেতু কি? বিদ্যা এবং বিনয়ের হেতু হচ্ছে ইন্দ্রিয় জয়। এইগুলো ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? ইন্দ্রিয় জয়, বিদ্যা এবং বিনয়ের হেতু ইন্দ্রিয় জয়। যদি ইন্দ্রিয় জয় কেউ না করতে পারে, সে বিদ্যারও অধিকারী হতে পারবে না, বিনয়ীও হতে পারবে না, ঠিক আছে? ইন্দ্রিয় জয় যদি কেউ না করতে পারে, ঠিক আছে, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে, তারপরে সে বিদ্যার অধিকারী হবে, বিনয়ের অধিকারী হবে। তাই বিদ্যার হেতু কি, বিনয়ের হেতু কি? বিদ্যার হেতু এবং বিনয়ের হেতু হচ্ছে ইন্দ্রিয়। হ্যাঁ, অতএব ইন্দ্রিয়, যিনি বিদ্যাকামী, যিনি বিনয়ী, ঠিক আছে, যিনি বিনয় মানে যিনি বিনয়ী হতে ইচ্ছুক, তাকে অবশ্যই ইন্দ্রিয় জয় করতে হবে। কারণ যদি ইন্দ্রিয় জয় করতে না পারে, যদি ইন্দ্রিয় জয় করতে না পারে, তার ক্ষেত্রে বিদ্যা গ্রহণ হবে না। কারণ বিদ্যা গ্রহণ করতে গেলে তাকে ইন্দ্রিয়গুলো সংযত হতে হবে। আমার মন যদি সব সময় অন্য বিষয়ের প্রতি ধাবিত হয়, হ্যাঁ, জিহ্বা, জিহ্বা ইন্দ্রিয়, সে সবসময় জিভ দিয়ে লাল পড়ছে, কিছু খাবো খাবো করছে, তাহলে বিদ্যায় মন বসাবো কখন? কর্ণেন্দ্রিয়, সে সর্বদাই অরিজিৎ সিং এর গান শুনবো শুনবো করছে, বা অন্য কারোর গান শুনবো শুনবো করছে, তাহলে বিদ্যায় মন বসাবো কখন? ঠিক আছে? ত্বগীন্দ্রিয় এমন কিছু স্পর্শ করতে চাইছে, মনে বসছে না, তাহলে সেই বিদ্যায় মন বসবে কখন? তাই না? অতএব শুধুমাত্র যে মন যে কামনা পরবশ হয়ে অন্যত্র যেতে পারে এমন নয়, মানে বিদ্যার হেতু সমস্ত ইন্দ্রিয়কেই কন্ট্রোল করা, বিদ্যার হেতু এবং বিনয়ের হেতু সমস্ত ইন্দ্রিয়কেই কন্ট্রোল করা, তাহলে বিদ্যা আসবে না। যদি তোমার মনের, হ্যাঁ, মনের মানে মন যদি চঞ্চল হয়, অন্যত্র গমন হয়, কামনা যুক্ত হয়ে পড়ে, সেখান থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ, কামাৎ ক্রোধ অভিজায়তে, গীতা। কামাৎ ক্রোধ অভিজায়তে, গীতা। যদি কামনা পরবশ হয় মন, সেখান থেকে ক্রোধ উৎপন্ন হবে। যে ক্রোধ, যার মধ্যে ক্রোধ আছে, তার মধ্যে
বিনয় থাকা খুব সম্ভব নয়, ঠিক আছে? সম্ভব নয় এমন নয়, তবে রেয়ার। তাহলে কি বললাম, যে ইন্দ্রিয় যদি কন্ট্রোল না হয়, সেখানে এই দুটো কিন্তু তার মধ্যে থাকবে না, বিদ্যাও থাকবে না, বিনয় থাকবে না। অতএব ইন্দ্রিয় জয় হয়, ইন্দ্রিয়কে জয় করতে হবে, তবেই বিদ্যা এবং বিনয় হবে। লাইনটা মানে মনে রাখবে। না কি করে? ইন্দ্রিয় জয় কার্য, ইন্দ্রিয় জয় কার্য। এখানে বলো দেখি, কার্য এখানে কোন প্রত্যয় হয়েছে? উচিতার্থে হয়েছে, আমি বলে দিচ্ছি। উচিতার্থে হয়েছে, কোন প্রত্যয় হয়েছে? ধাতু কি? কার্য। নিয়ত প্রত্যয়, ক্রি ধাতুর সঙ্গে নিয়ত। নিয়ত প্রত্যয় উচিতার্থে। দেখো, তার মানে কি? ইন্দ্রিয় জয় ক্রি ধাতু মানে করা, আর নিয়তের অর্থ উচিত। তাহলে ইন্দ্রিয় জয় কার্য মানে করা উচিত। কিভাবে করা উচিত? কাম, দেখো বলছে কাম, ক্রোধ, লোভ, মান, মদ, হর্ষ ত্যাগাত। এইগুলো ত্যাগের মাধ্যমে, কামনা ত্যাগ করতে হবে, ক্রোধ, লোভ, মান, মদ, হর্ষ, এইগুলো সব ত্যাগ করতে হবে। এইগুলো ত্যাগের মাধ্যমে ইন্দ্রিয়কে জয় করতে হবে, ঠিক আছে? ইন্দ্রিয় জয় কি? এই এক লাইন আছে, কৃৎস্নম হি শাস্ত্রম, এগুলো খাতায় তুলবে, ঠিক আছে? ইন্দ্রিয় জয়, ইন্দ্রিয় জয় একটা হয় যে বিদ্যা, এই বিদ্যা এবং বিনয়ের হেতু হচ্ছে ইন্দ্রিয় জয়। আর ইন্দ্রিয় জয়টা কি? কৃৎস্নম হি শাস্ত্রম ইদম ইন্দ্রিয় জয়, মানে এই যে সমগ্র শাস্ত্র মানে অর্থশাস্ত্র, এটাকেই ইন্দ্রিয় জয় বলা হচ্ছে। কৃৎস্নম হি শাস্ত্রম ইন্দ্রিয় জয়, ঠিক আছে? তাহলে যেগুলো বললাম এগুলো মনে রাখতে হবে। কৃৎস্ন মানে হচ্ছে সমগ্র, কৃৎস্ন পদের অর্থ সমগ্র। কৃৎস্নম হি শাস্ত্রম মানে সমগ্র শাস্ত্রটাকেই ইন্দ্রিয় জয় বলা হয়। এই যে অর্থশাস্ত্র, এই শাস্ত্রটাকেই ইন্দ্রিয় জয় বলা হয়। তাই বলেছে কৃৎস্নম হি শাস্ত্রম, ইন্দ্রিয় জয়। দেখো কি বলে দিয়েছে, এই সমগ্র অর্থশাস্ত্রই ইন্দ্রিয় জয় বলে অভিহিত হয়। কারণ না, অর্থশাস্ত্র পাঠ করলে রাজার পক্ষে ইন্দ্রিয় সংযমের সম্ভাবনা থাকে। মানে এই শাস্ত্রটা যে পাঠ করবে তার ইন্দ্রিয় সংযম হবে। তার মানে এই শাস্ত্রটা ইজ ইকুয়াল টু ইন্দ্রিয় জয়। এই শাস্ত্রটা যে পড়বে তারই ইন্দ্রিয় জয় সম্ভব। অতএব এই শাস্ত্রটাই ইন্দ্রিয় জয়। তাই বলছে কৃৎস্নম হি শাস্ত্র ইন্দ্রিয় জয়। বুঝে গেছে? এখন যদি কেউ ইন্দ্রিয় জয় করতে না পারে, তার কি ফল? যদি কেউ ইন্দ্রিয়কে জয় করতে না পারে, তার রেজাল্ট কি? দেখো বলছে যে তদ বিরুদ্ধ বৃত্তি। তদ বিরুদ্ধ বৃত্তি মানে মানে ইন্দ্রিয় জয় যে করতে পারে না, তদ বিরুদ্ধ মানে ইন্দ্রিয় জয়ের বিরুদ্ধ। তদ বিরুদ্ধ বৃত্তি, তদ বিরুদ্ধ বৃত্তি মানে ইন্দ্রিয় জয় করতে পারেননি যিনি, অবশ্যেন্দ্রিয়, অবশ্যেন্দ্রিয়, যার ইন্দ্রিয়গুলো অবশ্য মানে অবশীভূত, বশীভূত নয়। সে কি? চাতুরন্তপি রাজা। সে যদি চাতুরন্তপি, সে যদি চতুর্দিকের রাজা হয়, মানে সমগ্র পৃথিবীর রাজা, মানে তার রাজ্যটা চারিদিকে সমুদ্র দ্বারা ঘেরা, চারিদিক সমুদ্র দ্বারা ঘেরা তার রাজ্য, মানে সর্বথা সুরক্ষিত। সেই চাতুরন্তপি রাজা সদ্য বিনশ্যতি, সদ্য মানে একদম সঙ্গে সঙ্গে বিনষ্ট হয় যদি কেউ ইন্দ্রিয় জয় করতে না পারে। অবশীভূত ইন্দ্রিয় যার, যথা। এরপরে দেখো এখানে এইগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এইগুলো মনে রাখার বিষয়। যথা যেমন দাণ্ডক্য নাম ভোজঃ, দাণ্ডক্য নাম ভোজঃ মানে কি? মানে হচ্ছে যে যে দাণ্ডক্য মানে রাজা দাণ্ডক্য, রাজা দাণ্ডক্য
তিনি কোন বংশীয় ছিলেন? তিনি ভোজ বংশীয় ছিলেন। ভোজ বংশীয় রাজা দাণ্ডক্য কামাত, অত্যন্ত কামনাবশত, কামনার আতিশয্যবশত একটা ব্রাহ্মণ কন্যাকে মানে পেতে চেয়েছিলেন, ভোগ করতে চেয়েছিলেন। ব্রাহ্মণ কন্যাম অভিমন্যমানঃ মানে পেতে চেয়েছিল। কি হয়েছিল? সবন্ধু রাষ্ট্র বিনাশ। সবন্ধু রাষ্ট্র মানে কেবলমাত্র তিনি বিনাশ হয়েছিলেন এমন নয়, তার বন্ধু, তার রাষ্ট্র সবাই বিনষ্ট হয়েছিল। তার সমগ্র বন্ধু জগৎ, তার রাষ্ট্র সবাই বিনাশ হয়ে গেছিল। তাহলে কি হলো? দাণ্ডক্য রাজা কোন দেশের ছিল? ভোজ দেশীয় ছিল। তিনি কেন বিনষ্ট হয়েছিলেন? একজন ব্রাহ্মণ কন্যাকে কামনা করে। ঠিক আছে, কামনা করে। শুধু তিনি বিনষ্ট হচ্ছিলেন এমন নয়, তার সমগ্র বন্ধু রাষ্ট্র সবাই নাশ হয়েছিল। ঠিক আছে, এবং করালস্য বৈদেহ, বৈদেহ মানে বিদেহ দেশ, বিদেহ দেশের অধিপতি করাল নামক রাজাও সেম। বিদেহ দেশের অধিপতি করাল নামক রাজা, তিনিও কিন্তু এই বিনষ্ট হয়েছিলেন। কেন বিনষ্ট হয়েছিলেন? এই কোন ব্রাহ্মণ কন্যা মানে কামের বশে, কামনার ফলে কোন একজনকে চেয়েছিলেন, দিয়ে ওই কামনা বশত তিনি ধ্বংস হয়ে গেছিলেন। কারণ ইন্দ্রিয় জয় নেই, কামনা, প্রচন্ড কামনা মানে ইন্দ্রিয় জয়ের অভাব। অতএব ইন্দ্রিয় জয় নেই, দ্যাট মিনস সে অবশীভূত ইন্দ্রিয়, তাই বিনষ্ট হয়ে গেছে। বলছে শুধু কি কামনা না, কোপাত, কোপাত মানে কোপের ফলে, যে অত্যন্ত ক্রোধী, সেই ক্রোধের ফলে, কোপের ফলে জনমেজয়, ঠিক আছে, জনমেজয় নামক রাজা, জনমেজয় নামক রাজা তিনি ব্রাহ্মণদের উপরে, ব্রাহ্মণেষু ব্রাহ্মণদের উপর বিক্রান্ত মানে নিজের পরাক্রম প্রদর্শন করেছিলেন। অত্যন্ত রেগে গিয়ে, অত্যন্ত রেগে গিয়ে ব্রাহ্মণদের উপরে নিজের পরাক্রম, বিক্রান্ত মানে পরাক্রম প্রদর্শন করেছিলেন কে? না, জনমেজয়। ক্রোধের ফলে সেও নষ্ট মানে ধ্বংস হয়ে গিয়েছিল। এবং তালজঙ্ঘস্য, এবং তালজঙ্ঘ নামক রাজা ভৃগুসু মানে যে ভৃগুবংশীয় যে ঋষি, ঠিক আছে, ভৃগুবংশীয় যে মহর্ষি, তাদের উপরে ক্রোধ দেখিয়েছিল। কে? তালজঙ্ঘ। তালজঙ্ঘ নামক রাজা তিনি ভৃগু বংশীয় ঋষিদের মধ্যে তিনি বিক্রম প্রদর্শন করেছিলেন, পরাক্রম প্রদর্শন করেছিলেন, তিনি ধ্বংস হয়ে গিয়েছিলেন। আর কি বলে? লোভাত, লোভাত মানে অত্যন্ত লোভবশত, লোভাত ঐলস্য, লোভাত ঐলস্য মানে ঐল নামক রাজা, ঠিক আছে, লোভাত ঐলস্য মানে লোভের, লোভের বশবর্তী হয়ে ঐল, ঐল, ঐল মানে কি হবে? ঐল মানে ইলা থেকে ঐল মানে ইলার পুত্র, ইলার পুত্র ঐল, ঠিক আছে, সেই ঐল নামক রাজা লোভের জন্য ধ্বংস হয়েছিল। আর কে দেখো, বলছে অজবিন্দু। এই যে অজবিন্দু এখানে আছে, যে সৌবীরাস চাজবিন্দু, সৌবীরাস চাজবিন্দু মানে অজবিন্দু, তিনি কি ছিলেন? তিনি সৌবীর দেশের অধিপতি। সৌবীর নামক যে দেশ, সেই দেশের অধিপতি হচ্ছে অজবিন্দু। সেই অজবিন্দু ধ্বংস হয়েছিল। ঠিক আছে, অজবিন্দু ধ্বংস হয়েছিল। অতএব বক্তব্য, লোভের বশে কে গেল? ঐল এবং অজবিন্দু। কোপের বশে কে গেল? জনমেজয় এবং তালজঙ্ঘ। আর কামনার বশে কে গেল? দাণ্ডক্য এবং করাল, করাল এবং দাণ্ডক্য কামনার বশে। আর কোপের বশে গেল কে? জনমেজয় এবং তালজঙ্ঘ। লোভের বশে গেল অজবিন্দু এবং ঐল। আর মান, মান মানে অহংকার, মানে মান মানে কি? মান, মান আর মদ আলাদা। মান হচ্ছে এইরকম অভিমান, আমি যেটা বলবো সেটাই ঠিক, এটা হচ্ছে মান। তাতে আমি ভুল হলেও ঠিক, ঠিক হলেও ঠিক, এটা হচ্ছে রাবণের ছিল।
এটা রাবণের ছিল, যে উনি মানে এটা আমি বারবার মানে অনেকবার দেখেছি রামায়ণটা ইউটিউবে, ভালো লাগে দেখতে। ওখানে যখন ইন্দ্রজিৎ যখন সম্ভবত ওর যে ভাই যে ঘুমায়, কি নাম যে, কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ, ও যখন ওকে জাগানো হয়েছে ঘুম থেকে, তখনও কারণ জিজ্ঞাসা করছে যে আমাকে কেন অসময়ে জাগানো হলো, কি এমন ঘটেছে। তখন পুরো ঘটনাটা বলছে যে এই হয়েছে, আমি সীতাকে তুলে এনেছি এবং তার ফলে তার স্বামী এখন বিদ্রোহ এসে বলছে। তখন কুম্ভকর্ণ একটু হলেও শাস্ত্রজ্ঞানী ছিল, মানে শাস্ত্রজ্ঞানী সবাই ছিল, বিভীষণ তো ছিলই, রাবণও ছিল। রাবণ না হলে শিবের পুজো করতেন, মানে শিবের পরম ভক্ত হচ্ছে রাবণ। কুম্ভকর্ণ ছিল। তখন কুম্ভকর্ণ মানে রাবণকে বলছে যে একজন পরস্ত্রীকে তুলে আনা এটা বীরের শোভা পায় না, এটা অনুচিত, এটা বীরের ক্ষেত্রে অনুচিত। যারা পরস্ত্রীকে যখন তার স্বামী বা কেউ থাকবে না তার কাছে সেই সময় তুলে আনা, সেটা অনুচিত। তখন রাবণ এরকমই সে বলেছিল, মনে আছে, যে বীরের ক্ষেত্রে অনুচিত বলে কিছু হয় না, বীর যেটাই করে সেটাই উচিত। মানে দেখো, ওটা যে প্রকৃতপক্ষে অনুচিত সেটা মানতে চাইল না। ও নিজের হয়ে নিজের মান অভিমান এতটাই যে বীর মানে আমি বীর, আমি যেটা করব সেটাই ঠিক, আমার ক্ষেত্রে উচিত অনুচিত কিছু হয় না, এরকম আছে। মানে এটা এটা হচ্ছে মান। তাই যে মানাত রাবণঃ পরদারান পরদারান অপ্রয়চ্ছন, পরদারান অপ্রয়চ্ছন মানে পরদারাকে মানে অন্যের স্ত্রীকে ফেরত না দিয়ে সে মান অভিমান বশত রাবণ ধ্বংস হয়েছিল। আর কে না, দুর্যোধন একই অবস্থা তার, তো আরো আবার তিনি তো মানে দুর্যোধন তো আরো ডেঞ্জারাস ছিল। দুর্যোধনও রাজ্যাত অংশম চ, মানে রাজ্যের অংশকে অপ্রয়চ্ছন, মানে এই যেখানে অপ্রয়চ্ছন আছে, অপ্রয়চ্ছন আছে এটা, এই অপ্রয়চ্ছনটা এখানেও লাগবে, এখানেও লাগবে, যে দুর্যোধন রাজ্যাত অংশম অপ্রয়চ্ছন, ওই মানাত বিনাশ, মানের ফলে ধ্বংস হয়ে গেছিল, ঠিক আছে। আর কি মদাত মানে অহংকার বশত, দম্ভ, দম্ভ নামক রাজা, ঠিক আছে, অহংকার বশত দম্ভ নামক রাজা ধ্বংস হয়েছিল, মদাত মানে মদবশত। আর হৈভয়শ্চার্জুন, হৈভয় একটা দেশ আছে, হৈভয় দেশ, সেই হৈভয় দেশের অধিপতি তার নাম হচ্ছে অর্জুন, তিনিও মদাত ধ্বংস, মানে অত্যন্ত মদ অহংকার বশত ধ্বংস হয়েছিল, ঠিক আছে, অত্যন্ত মদ অহংকার বশত ধ্বংস হয়েছিল। তাহলে কি হলো, মদের ফলে ধ্বংস হয়েছিল কে, দম্ভ। আর অর্জুন, অর্জুন হচ্ছে হৈভয় দেশের অধিপতি। আর কি হয়েছিল, হর্ষ, হর্ষের ফলে কি ধ্বংস হয়েছিল, হর্ষাত বাতাপি, বাতাপি নামক একজন রাজা। বাতাপি নামক একজন রাজা, তিনি হর্ষ মানে অত্যন্ত হাসা, হেসেছিলেন, কার প্রতি, অগস্ত্যম, অগস্ত্যম অত্যাসাদয়ন মানে অগস্ত্যের প্রতি, মানে ব্যঙ্গের ছলে হাসাহাসি করেছিল। সেই জন্য বাতাপি নামক, সম্ভবত অসুর, এটা বাতাপি, বাতাপি একজন অসুর হবে, সেই বাতাপি নামক অসুর তিনি বিনাশ মানে নষ্ট বিনষ্ট হয়েছিলেন, ধ্বংস হয়েছিলেন। আর বৃষ্ণিশ্চ দ্বৈপায়নম মানে দ্বৈপায় বৃষ্ণি সংঘশ্চ দ্বৈপায়নম, এবং বৃষ্ণি সংঘও নষ্ট হয়েছিল অত্যন্ত
হাসির ফলে, মানে ব্যঙ্গমূলক হাসির ফলে তিনিও ধ্বংস হয়েছিল। তাহলে দেখো এইগুলো কিন্তু আশা করা যায় এখান থেকে আসতে পারে। এখান থেকে কিছু মানে আসার সম্ভাবনা আমি দেখছি। এগুলো প্রশ্নের জায়গা। স্যার বৃষ্ণি সংঘ বলতে যদুবংশ তো? যদুবংশ হবে কি? বৃষ্ণি হ্যাঁ, একদিন বলেছিলাম বৃষ্ণি মানে যদুবংশ, একটা বলেছিলাম। যদু, ঠিক আছে। বৃষ্ণি সংঘ যদুবংশীয়, মানে ওই একজন রাজা, তিনি দ্বৈপায়ন, মানে ব্যাসদেবকে, মানে ব্যাসদেবের প্রতি ব্যঙ্গমূলক হাসাহাসি করেছিলেন। দ্বৈপায়ন ব্যাসদেবের প্রতি ব্যঙ্গমূলক হাসাহাসি করেছিলেন, সেই জন্য বৃষ্ণি সংঘ মানে যদুবংশীয় একজন রাজা, তিনিও বিনষ্ট হয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এতে চ এতে চ এতে চ अन्ये च बहवः शत्रु षड्वर्गम् आश्रिताः। सबन्धु राष्ट्र राजानो বিনেশুঃ অজিতেন্দ্রিয়াः। অজিতেন্দ্রিয়াः মানে যারা ইন্দ্রিয় জয় করতে পারেনি, অজিতেন্দ্রিয়াः, তারা সবন্ধু রাষ্ট্র রাজানো বিনেশুঃ মানে অজিতেন্দ্রিয়াः রাজানः বিনেশুঃ। অজিতেন্দ্রিয়াः রাজানः বিনেশুঃ মানে যারা ইন্দ্রিয় বশীভূত নয় এমন যে রাজা, তারা বিনেশুঃ লিট লকারের রূপ। লিট লিট মানে হচ্ছে যেমন নস ধাতুর সঙ্গে নানাশতুঃ নেশুঃ এরকম রূপ হয়। এই যে বিনানাশ হলো না, বিনানাশ, এই যে এই বিনানাশ, এটা হচ্ছে লিট লকারের রূপ। যে এটা বিনানাশ, এটাও লিট লকারের রূপ। ননাশ ননাশতুঃ নেশুঃ এরকম রূপ হয়, নেশুঃ। তাহলে বহুবচন হচ্ছে নেশুঃ, আর বিনেশুঃ মানে বি পূর্বক নস ধাতুর লিট প্রথম পুরুষে বহুবচন। রাজানহ বিনেশুঃ মানে রাজারা বিনষ্ট হয়েছিলেন। কখন? না, কোন কোন রাজারা? অজিতেন্দ্রিয়াহ, যারা জিতেন্দ্রিয় নয়। এবং শুধুমাত্র কি রাজারা হয়েছিল যে না, সবন্ধু রাষ্ট্রা মানে বন্ধু সহ এবং সমস্ত রাজ্য ধ্বংস হয়েছিল। কেন হয়েছিল? শত্রু ষড়বর্গ আশ্রিত্য। শত্রু ষড়বর্গ বলতে রিপু ষড়বর্গ। শত্রু মানে রিপু, বা শত্রু মানে রিপু নয়, শত্রু শব্দের পর্যায়বাচী শব্দ হচ্ছে রিপু। তাহলে রিপু ষড়বর্গ কাম ক্রোধ লোভ মান মদ হর্ষ, এই ছয়টা বর্গকে, রিপু ষড়বর্গকে আশ্রয় করে এরা সব নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। ষড়বর্গম উৎসৃজ্য জামদগ্নিও জিতেন্দ্রিয়। ষড়বর্গম উৎসৃজ্য মানে ওই ষড়বর্গ মানে অরিষড়বর্গকে ত্যাগ করে, অরিষড়বর্গকে ত্যাগ করে উৎসৃজ্য জামদগ্নিয়। জামদগ্নিয় কে? যমদগ্নির পুত্র জামদগ্নিয় কে? পরশুরাম। জামদগ্নিয় পরশুরাম, ঠিক আছে। যমদগ্নির পুত্র জামদগ্নিয়, এটা এক কথায় প্রকাশ মনে রাখবে, ঠিক আছে। যমদগ্নেহ পুত্র, যমদগ্নেহ পুত্র জামদগ্নিহ, এক কথায় প্রকাশ। ওই অপত্যম পুমান, ওই এখানে কি হয়েছে কিছু একটা, জামদগ্নি জামদগ্নিহ কিছু একটা হয়েছে, ঠিক আছে। সেটাই হবে। হ্যাঁ স্যার, সিমাই হবে। তাহলে কি হলো? তাহলে জামদগ্নি হচ্ছে জামদগ্নি আপত্যম পুমান জামদগ্নি মানে পরশুরাম। তিনি জিতেন্দ্রিয়, তিনি জিতেন্দ্রিয় ছিলেন। ফলে কি কি হয়েছিল? মহিম, মহিম মানে পৃথিবীকে, চিরম বুভুজাতে, চিরকালের জন্য, বুভুজাতে মানে ভোগ করেছিলেন। বুভুজাতে দ্বিবচন, বুভুজাত বা কি দেখতে হবে, দ্বিবচন, ঠিক আছে। তাহলে জামদগ্নিয় এবং এই একজন রাজা নাভাগ, দুজন রাজা, নাভাগঃ জামদগ্ন্যশ্চ
एतौ दौ राजानौ चिरं महिम बुभुजाते कथम শত্রু ষটবর্গম উৎসৃজ্য। ঠিক আছে, শত্রু ষটবর্গম উৎসৃজ্য, শত্রু মানে রিপু ষটবর্গকে পরিত্যাগ করে কি করেছিল না, এই জিতেন্দ্রিয় স্থান জিতেন্দ্রিয় হয়ে সকলকে মহিম বহুজাতে, মহিম মানে পৃথিবীকে ভোগ করেছিল চিরকালের জন্য, মানে বহুদিন। তাহলে ভেবে দেখো এখান থেকে প্রশ্ন, তাহলে প্রশ্ন কি কি হতে পারে এখান থেকে, যে কামনার ফলে কে ধ্বংস হয়েছিল, কে কে কামের বশবর্তী হয়ে কে কে ধ্বংস হয়েছিল, কোপের বশবর্তী হয়ে কে কে ধ্বংস হয়েছিল, মানের বশবর্তী হয়ে, মদের বশবর্তী হয়ে, হর্ষের বশবর্তী হয়ে কে কে ধ্বংস হয়েছিল, আর জিতেন্দ্রিয় হয়ে কে রাজ্য ভোগ করেছিল। এই এই প্রশ্নগুলো এখান থেকে হতে পারে। ইন্দ্রিয় জয় কি, কৃৎস্নম হি শাস্ত্রম ইন্দ্রিয় জয়। এই এই প্রশ্নগুলো এখান থেকে আমি হতে পারে। ঠিক আছে, বুঝে গেল? হ্যাঁ স্যার। স্যার স্যার বলুন। স্যার বলছে বুভু জাতে, ওখানে কি ভুজ ধাতু আছে? হ্যাঁ, ভুজ ধাতে, এই ভুজ ধাতু লিট লকার প্রথম পুরুষের দ্বিবচন, দ্বিবচন, আত্মনেপদী। আত্মনেপদী, হ্যাঁ। মেবি এইরকম রূপটা হয়, বুভুজে, বুভুজে, বুভুজাতে, বুভুজরে, বুভুজিরে, হ্যাঁ এরকম রূপটা হয়। বুভুজাত, বুভুজে, বুভুজাতে, বুভুজিরে, বুভুজিষে, বুভুজাতে, বুভুজধ্বে, বুভুজে, বুভুজাবহে, বুভুজামহে, এরকম কিছু একটা হবে। আমি ভুল হতে পারি, এটা মেবি ভুল হয়েছে। না স্যার ঠিকই আছে। একটা সূত্র আছে, লিটাস তঝায়ো রেশিরেচ, লিটাস তঝায়ো রেশ ইরেচ, রেশ রেশ, হ্যাঁ ঠিকই আছে। লিটাস লিটাস তঝায়ো রেশ ইরেচ, ত এবং ঝয়ের স্থানে রেশ এবং ইরেচ হবে, ত। স্যার ঠিকই বলেছেন, ঠিকই আছে। আর স্যার বলছি এর আগে যে বকারটা আছে না বুঝাতে, ওটা কি বর্গীয় ব? হওয়ারই কথা, না অন্তস্থ ব? বর্গীয় ব? বর্গীয় ব হওয়ারই কথা। আদেশ ভুজ, ভূ থেকে ভুয়ের ভূ, দেখে বলছে, ক্লাসটা হোক দেখে বলছে শেষে। এখন দেখো বলছে ইন্দ্রিয় জয়, তস্মাৎ অরিষড়বর্গ ত্যাগেন ইন্দ্রিয় জয়ম কুর্বীত রাজা। তস্মাৎ মানে, তস্মাৎ মানে কি, তস্মাৎ মানে সেই কারণে, কোন কারণে, কোন কারণে, ইন্দ্রিয় জয় করলে চিরকালের জন্য রাজ্য ভোগ করা যায়। ইন্দ্রিয় জয় করলে চিরায় চিরম মহিম বুভুজাতে জামদগ্নিও নাভাগো। তাহলে ইন্দ্রিয় জয় করলে চিরকালের জন্য রাজ্য ভোগ করা যায়। তস্মাৎ সেই কারণাৎ অরিষড়বর্গ ত্যাগেন ইন্দ্রিয় জয়ম কুর্বীত। অরিষড়বর্গ কাম ক্রোধ লোভ মানমদ হর্ষ, এই ছটার ত্যাগের ফলে ইন্দ্রিয় জয় করা উচিত। এই এই ছটা ত্যাগের মাধ্যমে তুমি ইন্দ্রিয় জয় করবে। বুঝে গেল? বুঝে গেছে? বলছে দেখো, তোমার প্রজ্ঞা কিভাবে বৃদ্ধি পাবে, বৃদ্ধ সংযোগেন, মানে বিদ্যা বৃদ্ধ সংযোগেন প্রজ্ঞা। তোমার জ্ঞানের বৃদ্ধি কিভাবে হবে, জ্ঞানের প্রকাশ, প্রজ্ঞার প্রকাশ কিভাবে হবে, বৃদ্ধ সংযোগেন। মানে বক্তব্য, রাজা প্রজ্ঞার প্রকাশ কিভাবে করবেন, রাজা
প্রজ্ঞার প্রকাশ কিভাবে করবেন, বলছে বৃদ্ধ সংযোগেন, যারা জ্ঞানবৃদ্ধ তাদের সঙ্গে সংস্পর্শে আসা, এটাই হচ্ছে রাজার প্রজ্ঞার বৃদ্ধি হবে। ঠিক আছে, আর কি চারেন চক্ষুহু, মানে চক্ষুর যা কাজ, চোখের কাজ কি, চোখের কাজ হচ্ছে সবকিছু দেখা, সবকিছু দেখা চোখের কাজ, কোথায় কে অন্যায় করছে, কোথায় কে দোষ করছে, কোথায় কে ভালো কাজ করছে, রাজা নিজের চোখে দেখবেন। এগুলো এগুলো চক্ষুর কাজ। কিন্তু ধরো রাজ্যটা তো আর একটা ঘরের উঠোনের মতো নয় যে উঠোনের ওই প্রান্ত থেকে কি করছে আমি রাজা নিজের চোখে দেখতে পাচ্ছে। রাজ্য মানে বিশাল, মানে ধরো প্রধানমন্ত্রী এখন আমাদের, ঠিক আছে, প্রধানমন্ত্রী তিনি ওইখানে বসে বাঁকুড়ায় কি হচ্ছে দেখতে পাবেন কি পাবেন না, বা হুগলিতে কি হচ্ছে কলকাতায় দেখতে পাবেন কি পাবেন না। তো উনি কি করে দেখবেন, ওনার চর লাগানো আছে। চর মানে আগেকার দিনে যেমন চর এমন নয়, এই যে প্রত্যেক জেলাতে তার যে পার্টি, সেই পার্টির সব লোকজনেরা আছে, সেই লোকজনেরা খবর দেবে যে এখানে এই হয়েছে, এখানে এই হচ্ছে, এখানে এই কর্মী উচ্ছৃঙ্খল পরায়ণ হয়ে পড়ছে, তার দাবি এটা। তিনি তার হায়ার অথরিটিকে জানাবেন, তিনি আবার তার হায়ার অথরিটিকে জানাবেন, এইভাবে প্রধানমন্ত্রী কানে চলে যাবে, তিনি সেই মতো ব্যবস্থা নেবেন। এইটা হচ্ছে চর। ঠিক সেই রকম আগেকার দিনে যে রাজা ছিল তারা নিজের রাজপ্রাসাদে বসে থাকতেন, কিন্তু অনেক দূরে রাজ্যের যে লাস্ট সীমা, সেখানে কে কি করছে, কে দোষ করলো, কে অন্যায় করলো, কে ভালো কাজ করছে, কিভাবে জানবে, চরের মাধ্যমে। ওই চর আর চার একই কথা, চারেন চক্ষুঃ, মানে চরের মাধ্যমে চক্ষুর কার্য তিনি সাধন করবেন। চোখের যা কাজ, সেই চোখের কার্য তিনি চরের মাধ্যমে সাধন করবেন। উত্থানেন যোগক্ষেম সাধনম, উত্থানেন, উত্থান মানে তিনি নিজে, উত্থান মানে নিজে তিনি উত্থান মানে কি, এখানে উত্থান মানে ঠিক মানে কি বলবো, মানে উদ্যম, উদ্যম, ঠিক আছে, উদ্যমের দ্বারা, উৎসাহের দ্বারা যোগক্ষেম সাধনম, যোগক্ষেম সাধনম মানে যে তার যেটা নেই, রাজ্যে যেটা অভাব আছে, সেই উদ্যমের দ্বারা তিনি যোগ ঘটাবেন, তার প্রাপ্তি করবেন। যোগ মানে কি, আগের দিন বলেছিলাম অর্চনা, যোগ মানে কি, অলব্ধস্য প্রাপ্তি যোগ, মানে অলব্ধ যে বস্তু সেটা পাওয়া যাবে, সেটা প্রাপ্তি ঘটবে, সেটাকে বলা হয় যোগ। তাহলে ধরো রাজার রাজ্যে কোনো একটা নেই, কিছু একটা বস্তুর অভাব আছে, মানে নেই, অলব্ধ, সেটা রাজা নিজে সেটা উদ্যম করবে যে না আমাকে লাভ করতে হবে, সেই উদ্যমের দ্বারা যোগ হবে, আর যেটা লাভ হলো তাকে রক্ষা করতে হবে, না হলে শত্রু রাজ্য এসে নিয়ে চলে যাবে। তাই সেটাও উদ্যমের মাধ্যমেই রাজা নিজে উৎসাহ করবেন যে না একে রক্ষা করতে হবে, এই বস্তুটা অনেক মহামূল্য, আমি অনেক কষ্ট করে একে পেয়েছি, একে উদ্ধার করেছি, অতএব রক্ষা করতে হবে। তাই চারেন চক্ষুঃ আর উত্থানেন যোগক্ষেম সাধনম, উত্থানেন যোগক্ষেম সাধনম, অর্থাৎ উত্থানের মাধ্যমে যোগক্ষেম সাধন করবেন। কার্যানুশাসনেন স্বধর্ম স্থাপনম বিনয়, হ্যাঁ বলো। বলছি বলেছিলেন স্যার, শুনতে পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি তো। আচ্ছা, কার্যানুশাসনেন স্বধর্ম স্থাপনম বিনয়ম বিদ্যোপদেশেন লোকপ্রিয়ত্বম অর্থ সংযোগেন হিতেন বৃত্তিম। বলছে দেখো যে তুমি ওই রাজা লোকের কাছে প্রিয় হবে, কিভাবে, লোকের কাছে প্রিয় হবে মানে প্রজাগণের কাছে তিনি প্রিয় হতে চায়, কি হবে, বলছে অর্থ সংযোগে ন, তুমি কিছু অর্থ দাও, তারা খুশি হয়ে কিছু খাবে, তাহলেই তুমি লোকের কাছে প্রিয় হয়ে যাবে। সাপোজ ধরো তোমাদের একটা গ্যাং আছে, ঠিক আছে, তোমাদের মেয়েদের গ্যাং আছে, প্রত্যেকদিন ইউনিভার্সিটি যায়, গিয়ে একজন আছে, সে প্রত্যেকদিন তার বান্ধবী, 5-6টা বান্ধবী আছে, সকলকে কিছু না কিছু কিনে কিনে খাওয়ায়, প্রত্যেকদিন কিছু না কিছু কিনে কিনে খাওয়ায়, তাহলে ওই যে অর্থ ওদের পিছনে খরচা করছে, সে অটোমেটিক ভালো হয়ে যাবে।
সে অটোমেটিক প্রিয় হয়ে যাবে। তাই বলছে অর্থ সংযোগের লোকপ্রিয়তম, অর্থ সংযোগের লোকপ্রিয়তম, ঠিক আছে। আর কি বিনয় কিভাবে পাবে? বিদ্যা উপদেশেন, বিদ্যার উপদেশের মাধ্যমে তিনি বিনয়ী হবে, বিদ্যার উপদেশের মাধ্যমে তিনি বিনয় লাভ করবে। এই হচ্ছে বক্তব্য। বুঝে গেছে? কোনো প্রশ্ন আছে এখান থেকে? দেখো কি বলছে, এই যে কৌটিল্যের মতে ত্রিবর্গ কি কি? কৌটিল্যের মতে ত্রিবর্গ হচ্ছে, দেখো এখানে আছে ধর্ম, অর্থ এবং কাম। ধর্ম, অর্থ এবং কাম, এই তিনটে হচ্ছে ত্রিবর্গ। ধর্ম, অর্থ, কাম, এই তিনটে হচ্ছে ত্রিবর্গ। পেয়েছো? দেখতে পেয়েছো কি যেখানে আমি মার্ক করেছি? কৌটিল্যের মতে ধর্ম, অর্থ এবং কাম, এই তিনটে হচ্ছে ত্রিবর্গ। যেখানে মার্ক করেছি দেখতে পেয়েছো কিনা? হ্যাঁ পেয়েছি। এই ত্রিবর্গের মধ্যে প্রধান কি? এই ত্রিবর্গের মধ্যে প্রধান হচ্ছে, দেখো লেখা আছে অর্থ। অর্থ এব প্রধানঃ ইতি কৌটিল্যঃ। অর্থ এব প্রধানঃ ইতি কৌটিল্যঃ। কৌটিল্যের মতে ত্রিবর্গের মধ্যে অর্থ হচ্ছে প্রধান। অর্থমূলৌ হি ধর্মকামৌ, অর্থমূলৌ হি ধর্মকামৌ, মানে ধর্ম এবং কামনা, ধর্ম এবং কাম, এই দুটোর মূল কি? এই দুটোর মূল হচ্ছে অর্থ। সাপোজ ধরো আমার ইচ্ছা করছে আমি তীর্থ করতে যাব, বদ্রীনাথ যাব, কেদারনাথ যাব। আরে পকেটে 5 টাকাও নেই, কি করে আমি যাব? তাহলে অর্থ নেই, আমার তীর্থ করাও হবে না, তীর্থ করা হলো না, মানে ধর্ম হলো না। তাহলে ধর্ম করতে গেলে তোমায় প্রথম প্রয়োজন অর্থ। আমার ইচ্ছা করছে আমি একটা ভালো বাইক কিনবো, ঠিক আছে, ভালো বাইক কিনবো, এনফিল্ড 350 কিনবো, ঠিক আছে, পকেটে 5 টাকাও নেই, তাহলে কি করে কিনবো? ইচ্ছা করছে ভালো ড্রেস কিনবো, মোবাইল কিনবো, কিন্তু নেই, টাকা নেই, কিভাবে সেটা হবে? তার মানে কি তোমাকে ধর্ম এবং কামনা, কাম মানে কেবলমাত্র যে আসক্তি এরকম কাম নয়। কাম মানে মানে এনি কাইন্ড অফ ডিজায়ার, তোমার যে কোনো প্রকারের ইচ্ছা, সেটাই কাম বলে এখানে অভিহিত, ঠিক আছে। তাহলে যে ধর্ম কাম, ধর্ম এবং কাম, কামনা পূরণ করতে গেলে অর্থ প্রয়োজন আগে, তাই অর্থই হচ্ছে মূল। অর্থমূলৌ হি ধর্মকামো, অতএব অর্থ এব প্রধানঃ ইতি কৌটিল্যঃ। বুঝে গেছে? ক্লিয়ার? বুঝে গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। এটাও গেল। এই থাকবে আজকে না পরে বলো? আর 2 দিন হলে এটা হয়ে যাবে। 2 দিন কি 1 দিন হলেই হয়ে যাবে? 1 দিনে হবে না, 2 দিন লাগবে। এইটা দেখে নাও, মন্ত্রী পুরোহিতোৎপত্তি। মানে এখানে কিছুই নেই, বেশ মানে একদমই কিছু নেই, শুধু 2-3টে পয়েন্ট আছে বলবো। দেখো কি বলছে,
এই যে এখানে যেগুলো আছে সেইগুলো হচ্ছে একবার এখান থেকে এতটা, এখানে যেগুলো আছে মন্ত্রী, একজন মন্ত্রী তার মানে একজন ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকলে, আবার বলছি, একজন ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকলে তিনি মন্ত্রী হতে পারবেন, তার এখানে সেই গুণগুলো এখানে বলা আছে। একজন একজন ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকলে তিনি মন্ত্রী হতে পারবেন সেইগুলো এখানে বলা হচ্ছে। মোটামুটি মোটামুটি 25 প্রকার গুণ থাকতে হবে, 25 প্রকার। যদি 25 প্রকার গুণ থাকে তবেই তিনি মন্ত্রী হওয়ার যোগ্য। কি বললাম, এখানে টোটাল 25টা আছে, 25টা গুণের কথা বলা আছে। এই 25 প্রকার গুণ থাকলে তবেই তুমি মন্ত্রী হওয়ার যোগ্য। তাই দেখো বলছে যে কি কি সেই গুণগুলো। জানপদ, জানপদ মানে হচ্ছে যে মানে তিনি যে রাজার মন্ত্রী হতে চাইছেন, মানে যে রাজার মন্ত্রী হবেন, রাজা যে প্রদেশে জন্মগ্রহণ করেছে সেই প্রদেশেই ওই ব্যক্তিকেও জন্মগ্রহণ করতে হবে, এটা প্রথম গুণ। তাই জানপদ বলা হয়েছে। রাজা যে প্রদেশে জন্মগ্রহণ করেছেন ওই প্রদেশেই ওই ব্যক্তিকেও পড়ছি, ওই ব্যক্তিকেও ওই প্রদেশেই জন্মগ্রহণ করতে হবে, তবেই তিনি মন্ত্রী হওয়ার প্রথম শর্ত। জানপদ। অভিজাত, অভিজাত বংশে তিনি জন্মগ্রহণ করবেন, অভিজাত বংশে তিনি জন্মগ্রহণ করবেন। এইরকম করে দেখো আছে জানপদ, অভিজাত, স্ববগ্রহ, কৃতশিল্প, চক্ষুষ্মান, প্রাজ্ঞ, ধারয়িষ্ণুঃ, দক্ষঃ, বাগ্মী, প্রগল্ভঃ, প্রতিপত্তিমান, উৎসাহ, প্রভাবযুক্ত। প্রতিপত্তিমান, উৎসাহ, প্রভাবযুক্ত, এটা তো মানে উৎসাহযুক্ত, প্রভাবযুক্ত, এরকম হবে, যুক্তটা শেষে আছে। উৎসাহযুক্ত, প্রভাবযুক্ত। ক্লেশসহ, শুচিঃ, মৈত্র, দৃঢ়ভক্তিঃ, শীল, বলারোগ্য, সত্ত্বসংযুক্তঃ, স্তম্ভ, চাপল্যবর্জিত, সম্প্রিয় বৈরানাম, অকর্তা ইতি অমাত্য সম্পদ। আরেকবার গুনবো কি কি হলো। জানপদ, অভিজাত, বিগ্রহ, কৃতশিল্প 4টে, চক্ষুষ্মান, প্রাজ্ঞ, ধারয়িষ্ণুর, দক্ষ 8টা, বাগ্মী, প্রগল্ভ, প্রতিপত্তিমান, উৎসাহযুক্ত 12টা, প্রভাবযুক্ত, ক্লেশসহ, শুচির, মৈত্র 16টা, দৃঢ়ভক্তিশীল এবং বলারোগ্য, ঠিক আছে, মানে দৃঢ়ভক্তি, তারপর হচ্ছে শীল সংযুক্ত, বলারোগ্য এবং সত্ত্ব সংযুক্ত। এখানে 3টে আছে, এই এখানটায় 3টে আছে, শীল সংযুক্ত, হ্যাঁ, সত্ত্ব সংযুক্ত এবং বলারোগ্য 3টে আছে। যাওয়ার ভুলে গেলাম, কটা হলো? স্তম্ভ, চাপল্য বর্জিত, স্তম্ভ বর্জিত এবং চাপল্য বর্জিত। স্তম্ভ মানে কি, মানে অহংকার, এবং চাপল্য মানে কি, চতুরতা, এগুলো থাকা চলবে না। সম্প্রিয় মানে কি, সম্প্রিয় পদের অর্থ হচ্ছে যিনি সকলের কাছে সম্প্রিয়, হ্যাঁ,
মানে সকলের কাছে সুন্দর, নিজে দেখতে ভালো, প্রিয় দর্শন, তিনি দেখতে সুন্দর এরকম, সম্প্রিয়। আর বৈরানাম অকর্তা, বৈরানাম অকর্তা, বৈরানাম মানে কি? বৈর মানে হচ্ছে যে ঝগড়াঝাটি, কলহ, বৈর ঝগড়াঝাটি কলহ, তার অনুৎপাদক, ওটা যে নিজে নিজে উৎপন্ন করে না। বৈর, বৈরানাম অকর্তা মানে যে কলহ, তার উৎপাদক যিনি নন, নিজে থেকে তিনি কোনো সমস্যা সৃষ্টি করেন না। এইরকম 25টা থাকলে তবেই সে মন্ত্রী হওয়ার যোগ্য। এইরকম 25টা গুণ যার মধ্যে আছে সে মন্ত্রী হওয়ার যোগ্য। আর কি বলছে? পাদার্হ গুণ। পাদার্হ গুণ মানে কি? মানে তার মানে এইরকম 25টা গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে উত্তম মন্ত্রী বা উত্তম অমাত্য, মানে মোট মানে উৎকৃষ্ট, সে সব থেকে উৎকৃষ্ট, উৎকৃষ্ট মন্ত্রী বা উৎকৃষ্ট অমাত্য। আর পাদার্থ গুণ, পাদার্থ গুণ মানে, পাদার্থ গুণ মানে হচ্ছে যে 25টা গুণ, এই 25টা গুণের মধ্যে 1/4 যার মধ্যে থাকবে না, 1/4 যার মধ্যে থাকবে না, মানে কি 1/4 মানে কি? 4/1 যার মধ্যে থাকবে না। 25টা গুণ, এই 25টা গুণের মধ্যে 4/1 যার মধ্যে নেই, সে হচ্ছে মধ্যম মন্ত্রী বা মধ্যম পুরোহিত। আর যার মধ্যে অর্ধেক অর্ধেক নেই, যার মধ্যে অর্ধেক অর্ধেক নেই, মানে 25টার মধ্যে হাফ নেই, 25টা গুণের মধ্যে হাফ গুণ নেই, সে হচ্ছে অধম, এই অবর। দেখো আছে মধ্যম অবরৌ, অবর মানে অধম, অবর পদের অর্থ হচ্ছে অবর মানে হচ্ছে অধম। তাহলে কি কি হলো? তাহলে কি কি হলো? যে মোট যে অমাত্য বা মন্ত্রী হতে গেলে, অমাত্য মন্ত্রী বা পুরোহিত হতে গেলে মোট কটা গুণ থাকতে হবে? 25টা। 25টার মধ্যে এমন কোন ব্যক্তি যার মধ্যে 4/1 নেই, সে হবে মধ্যম পুরোহিত, মধ্যম অমাত্য। যার মধ্যে অর্ধেক নেই, সে হবে অবর অমাত্য। এগুলো লাগবে না, আর লাগবে না এখান থেকে। এই একটা লাইন ইম্পর্টেন্ট আছে, দেখো, রাজবৃত্তি কি দৃষ্টি। রাজবৃত্তি কি দৃষ্টি, রাজবৃত্তি মানে রাজ্য পরিচালনা কি রকম? বলছে প্রত্যক্ষ পরোক্ষানুমেয়। তুমি কোন কোন রাজ্যের কাজ প্রত্যক্ষভাবে দেখে করো, কোন কোন পরোক্ষ দেখে করো, কোন কোন অনুমান করে করো। নিজের সামনে যেটা ঘটছে সেটা প্রত্যক্ষ দেখছি, চর এসে যা আমাকে বলছে সেটা পরোক্ষ, চর যে চর গুপ্তচর লাগানো আছে সে এসে রাজাকে যা বলবে সেগুলো পরোক্ষ, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না। আর এমন কিছু কিছু কাজ যেগুলো অনুমান করে নির্ণয় করতে হয়, সেটা হচ্ছে অনুমেয়। তাহলে যে রাজবৃত্তি প্রত্যক্ষ পরোক্ষানুমেয়,